ওয়েলকাম টু আসাম। আসামে অবস্থিত মানাস ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে আজ আমরা বেরোচ্ছি। এখানে প্রচুর পশু পাখি আমরা দেখেছিলাম। সাফারির ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলে চোখ রাখুন। এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আজকে যাব মানস ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। সমস্ত ইনফরমেশন দেব, সঙ্গে থাকবে। এখন 5:45 মতো বাজে, আমাদের ট্রেন ঢোকাচ্ছে। আমাদের আজকের ট্রেন হলো 15959 কামরূপ এক্সপ্রেস, যে ট্রেনটায় করে আমরা যাব বরপেটা রোড পর্যন্ত। আমাদের ট্রেন কিন্তু হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। আপাতত ট্রেনে উঠি, যেতে যেতে তো সমস্ত জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবই। এখন দেখছেন ঘড়ির কাঁটায় 5:49 বাজে। সময়ের আগেই কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে। এইবারে আমাদের ভালো সিট পড়েছে, সেটা হচ্ছে 25 লোয়ার বার্থ, আর হচ্ছে মিডিল বার্থ হচ্ছে 26। ওয়াশরুমের সামনেও পড়েনি, একদম মিডিলের দিকে সিট পড়েছে। বিকজ 18 ঘন্টার জার্নি, প্রবলেমই হতো ওয়াশরুমের সামনে পড়লে। ট্রেনের বেসিক ফেসিলিটিসগুলো আপনাদের বলে দিই। প্রত্যেকবারের মতো একটা ছোট্ট মিরর দিয়েছে, এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, আর এদিকে দুটো প্লাগ পয়েন্ট আছে, আর এখানে এমনি সুইচ আছে ফ্যান লাইটে। আমাদের সামনেই কিন্তু এমার্জেন্সি যে উইন্ডোটা থাকে সেইটা পড়েছে। ট্রেনের দরজা দিয়ে ঢুকে বাঁ সাইডে আছে একটা ওয়াশ বেসিন, আর তার উপরে আছে একটা মিরর, আর এইখানে ডাস্টবিন দিয়েছে। অনেক দিন পরে ট্রেনের ভেতরে ডাস্টবিন দেখতে পেলাম। আচ্ছা, ওয়াশরুমের ভেতরটা এখন থেকেই খুবই বাজে অবস্থা। ট্রেন 6:30টার সময় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, 6:30টার সময় ছেড়েছে। এইবারে কিন্তু 12 ঘন্টা 13 ঘন্টার জার্নি না, মোটামুটি 18 ঘন্টার জার্নি। তো দেখা যাক কখন পৌঁছায়। আমাদের কোচ নাম্বার S6। এই যে হাওড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেনটা বেরোচ্ছে এখন। শৈলীকে সিটে বসিয়ে রেখে আমি একটু গেটের সামনে এসি ভিডিও করবো বলে, তো শৈলী ওয়েট করছে। হয়তো ট্রেনের ভেতরের দিকে যাওয়া যায়। এখন 8:05 মতো বাজে। ব্যান্ডেল জংশনে আমাদের ট্রেনটা ঢোকাচ্ছে। মোটামুটি 7:25 নাগাদ ঢোকানোর কথা ছিল ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনে কিন্তু মাত্র 5 মিনিটের হল্ট আছে। আপাতত ট্রেনটা কিছুটা প্ল্যাটফর্মের বাইরে আছে, আর কিছুটা প্ল্যাটফর্মের ভেতরে আছে। না না, ব্যান্ডেলে আমরা দেখলাম যে একটা জায়গায় তার ছিঁড়ে গেছে, তো তার জন্য প্রায় হাফ অ্যান আওয়ার ধরে ব্যান্ডেল স্টেশনের আগে দাঁড়িয়েছিল, আর এখন ব্যান্ডেল স্টেশনে অলমোস্ট 20 মিনিটস হয়ে গেছে দাঁড়িয়ে আছে। ব্যান্ডেল জংশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢোকানোর কথা ছিল, 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। এই জার্নি স্টার্টেই যদি এরকম হয়, আমরা যে কখন 18 ঘন্টার জার্নি মনে হয় 25-30 ঘন্টায় কমপ্লিট করবো। দেখা যাক, শুরুতেই এরকম বাধা। আমাদের যদিও ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে। এখন বাজে 8:37। এইমাত্র কিন্তু ব্যান্ডেল জাংশন থেকে ট্রেনটা ছাড়লো। এরপরে কিন্তু আবার অম্বিকা কালনায় গিয়ে ট্রেনটা আমাদের দাঁড়াবে। তো অম্বিকা কালনায় কিন্তু 4 মিনিটের হল্ট আছে। এরপরে কিন্তু আবার নবদ্বীপ ধামে গিয়ে দাঁড়াবে আমাদের ট্রেনটা। তো এখন বাজে 9:21। অম্বিকা কালনা ছেড়ে এইমাত্র ট্রেনটা বেরোলো। এখন 9:35 মতো বাজে, আর আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো এখন করব ডিনার। প্রত্যেকবার যেরকম লুচি পরোটা তারপরে চাউমিন আনে শৈলী, এইবারে কিন্তু মেনুটা একটু চেঞ্জ হয়েছে, সেটা সারপ্রাইজ আছে। টিফিন কৌটোটা খুললে আপনারা দেখতে পাবেন সেটা। এবারে জাদু কি পিঠাটা বেরোবে। দেখুন আজকে কি খাবার আছে। প্রথমে আছে পেঁয়াজ আর শসা, আর তার নিচে আছে বিরিয়ানি। তা আবার চিকেন বিরিয়ানি না, এগ বিরিয়ানি। যদিও আমার জন্য চিকেন আছে, মানে চিকেন পকোড়া। আমার জন্য কয়েকটা চিকেন পকোড়া মা ভেজে দিয়েছে, আর বিরিয়ানিটা কিন্তু শৈলী করেছে। শৈলী কিন্তু খুবই ভালো রান্না করে, সে বিরিয়ানি হোক বা যেই রান্নাই হোক। ঠান্ডা হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। শৈলী রান্না করার পরে কিন্তু আমাকে দিয়ে ট্রাই করায় স্বাদটা কেমন হয়েছে। আমি আগেই টেস্ট করে নিয়েছি, দারুণ করেছে কিন্তু খাবারটা শেষ করি, কারণ আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কালকে অনেকটা জার্নি আছে। আজকের মতো সবাইকে গুড নাইট। কালকে সকালবেলায় আবার আপনার সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। ট্রেনটা এখন এসে নিউ জলপাইগুড়িতে দাঁড়ালো।
মোটামুটি 5:30 নাগাদ ঢোকার কথা ছিল, এখন মোটামুটি 6:34 মতো বাজে। তো ট্রেনটা কিন্তু নিউ জলপাইগুড়িতে মাত্র 10 মিনিটের হল্ট থাকে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণের লেট। তো দেখা যাক কখন পৌঁছায়। আর কালকে রাত্রিবেলা একদমই ঘুম হয়নি, কতগুলো গ্রুপ পার্টি উঠেছিল, তো প্রচণ্ড জ্বালাতন করেছে, রাত্রিবেলা একটু ঘুমাতে দেয়নি। আচ্ছা, নিউ জলপাইগুড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে কিন্তু ট্রেনটা। এখন বাজে 6:50 আর এনজিপি থেকে আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে। আমাদের আজকের গন্তব্য বরপেটা রোড। হাওড়া থেকে এই ট্রেনটা ডিব্রুগড় পর্যন্ত যায়। বরপেটা রোড পর্যন্ত হচ্ছে টোটাল 30টা স্টপেজ, 30 নাম্বার স্টপ হচ্ছে বরপেটা রোড। আর বরপেটা রোড পর্যন্ত এই ট্রেনটা 860 কিলোমিটার কভার করবে টোটাল। এই ছিল ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশান। এবার বলি, কালকে রাত্রিটা আমাদের জন্য ভীষণ ভয়ানক ছিল। আর কেন? একটা গ্রুপ উঠেছিল, অফিস কলিগসদের গ্রুপ, তার মধ্যে একজন বয়স্ক ভদ্রমহিলাও ছিলেন, বেশ বয়স্ক আর কি, লাইক আমার মায়ের বয়সই হবে। তো তারা এত ইরেসপন্সিবল, মানে এইটুকুনি ম্যানার্স তো সমস্ত মানুষের ভেতরে থাকা উচিত। আমার অন্তত মনে হয় যে আপনার সাথে অন্য কোনো প্যাসেঞ্জার ট্রাভেল করছে, তার কমফর্ট জোনটা একটুখানি দেখা উচিত। সারাটা রাত 2 মিনিট চুপ থাকে তো 3 মিনিটের বেলায় প্যাক 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 করতেই থাকে। ফুল রাত মানে জাস্ট নেওয়া যাচ্ছিল না। লাস্টে ভোরবেলা 3:30টার সময় আমি বলতে বাধ্য হলাম যে প্লিজ, কে কোথায় নাক ডাকছে, কে কোথায় কি করছে, সব কিছু তো তাদের প্রবলেম। ট্রেন কেন বারবার দাঁড়িয়ে যাচ্ছে, ট্রেন নাকি খারাপ, হাজারো একটা কথাবার্তা ভাই। লাস্টে আমি বলতে বাধ্য হলাম যে নাক ডাকার আওয়াজটা তবু নেওয়া যায়, কিন্তু আপনাদের বকবকটা জাস্ট নেওয়া যাচ্ছে না, প্লিজ চুপ করুন। তো যাই হোক, আমি আমার দর্শক বন্ধুদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে একটু মানবিকতা দেখান, কো প্যাসেঞ্জারদের সাথে একটু কোঅপারেট করুন। তারাও কিন্তু ট্র্যাভেলই করছে, তারাও ঘুরতে যাচ্ছে বা কোনো কাজে যাচ্ছে, তো তাদের রাতের ঘুমটাও ইম্পর্টেন্ট ইকুয়ালি, যতটা আপনার রাতের ঘুমটা ইম্পর্টেন্ট বা আপনার মজাটা ইম্পর্টেন্ট। তো এই আর কি। এখন এনজিপি থেকে জাস্ট ট্রেনটা ছাড়লো, বরপেটা রোড পৌঁছতে এখনও অনেক দেরি। রাস্তাটা খুব সুন্দর, দেখাতে থাকবো আপনাদেরকে। কাল রাত থেকে এই ট্রেনটায় উঠেছি, ট্রেনটাতে একবারও ওয়াশরুম পরিষ্কার হয়নি। ইনফ্যাক্ট ট্রেনটা যখন ছাড়ে তখন থেকেই ওয়াশরুম নোংরা ছিল। আর এই রুটে যদিও বেশি খুব একটা অপশান নেই ট্রেনের, অগত্যা আমাদের এই ট্রেনটাই বাঁচতে হয়েছে। আমরা জানি ট্রেনটা খুবই খারাপ, আর পুরনো কোচের ট্রেন, নতুন কোচের ট্রেন নয়, ফলে ট্রেনটা ভীষণই নোংরা এবং একবারের জন্যও পরিষ্কার হয়নি। ট্রেনটা কিন্তু এখন আপাতত 1 আওয়ার মতো লেট চলছে। তো ট্রেনের কোচ পজিশনগুলো আপনাদের একটু বলে দিই। 3টে আনরিজার্ভ কোচ আছে, মানে হচ্ছে জেনারেল কোচ 3টে আছে, স্লিপার কোচ আছে 11টা, থার্ড এসি আছে 3টে, সেকেন্ড এসি আছে 1টা, প্যান্ট্রি কার আছে 1টা, আর পার্সেল ভ্যান আছে 1টা। ট্রেনটা নিউ আলিপুরদুয়ার 8:42-এ ঢোকানোর কথা ছিল, এখন মোটামুটি 9:18 মতো বাজে। সকালের ব্রেকফাস্ট তো প্যান্ট্রি কার থেকে এসেছিলো, বাট ওই ব্রেকফাস্টগুলো আমাদের ঠিক ভালো লাগে না, তাই জন্য বাড়ি থেকে কেক নিয়ে এসেছিলাম, ব্রিটানিয়ার একটা কেক। তো ওটা দিয়ে ব্রেকফাস্ট সারছি। বরপেটা রোড এখান থেকে আরও বেশ খানিকক্ষণ সময় লাগবে, না খেলে তো হবে না, খেয়ে নিই। কারণ স্টেশন থেকে নেমেও আমরা যেখানে যাব, মানে মানস ন্যাশনাল পার্ক, সেই জায়গাটা বেশ খানিকক্ষণ টাইম লাগবে যেতে, টোটো বা অটো করে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগে। ওয়েলকাম টু আসাম। এইমাত্র জাস্ট কোকরাঝোড় জেলার শ্রীরামপুর আসাম স্টেশনটা ক্রস করলাম, যেটা কিনা আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। আসামে প্রবেশ করে গেছি, নামবো বরপেটা রোডে, কালকে থেকেই বলছি। চলুন, আমি ভীষণ এক্সাইটেড আমাদের এই জার্নিটার জন্য। আমাদের ট্রেন কিন্তু এখন নিউ বনগাঁও জংশনে ঢোকালো। ট্রেনটা কিন্তু 10:55 নাগাদ ঢোকানোর কথা ছিল, এখন মোটামুটি 11:08 বাজে।
বরপেটা রোডে কোন কোন ট্রেন যায় সেটা আপনাদের একটু বলে দিই। আমরা যে ট্রেনটাই যাচ্ছি কামরূপ এক্সপ্রেস যায়, আর একটা আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর তাছাড়া আপনারা কিন্তু হাওড়া থেকে বা শিয়ালদা থেকে গুয়াহাটিগামী যে ট্রেনগুলো যায় সেই ট্রেনটাই করে আপনারা নিউ বঙ্গাইগাঁও জংশনে নেমে তারপরে এখান থেকে ট্রেন চেঞ্জ করে বরপেটা রোডে যেতে পারেন। এই অপশানটা আপনারা রাখতে পারেন চাইলে। নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে মানস ন্যাশনাল পার্কের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 75 কিলোমিটার। এখান থেকে বাইরে বেরোলে গাড়ি ঠাড়ি আপনারা আশা করি পেয়ে যাবেন। যদিও আমি এই পথে যাচ্ছি না তাই জানি না, তবে আমি বলবো সেফ এবং হ্যাসেল ফ্রি জার্নির জন্য বরপেটা রোড পর্যন্ত টিকিট কাটাই ভালো। ট্রেন জার্নি সবসময়ই আরামদায়ক হয় এবং ট্রেন থেকে নেমে টোটো অটো করে আপনারা মানস ন্যাশনাল পার্ক চলে যেতে পারেন। এই নামলাম ট্রেন থেকে, চলুন। ট্রেন ঢোকানোর কথা ছিল কিন্তু 11টা 48 নাগাদ, তো ট্রেন ঢোকালো প্রায় 12টা 11 নাগাদ। তো আমরা ভেবেছিলাম অনেকক্ষণেরই লেট হবে, কিন্তু বেশি লেট করেনি। লাস্টের দিকে কিন্তু ট্রেনটা ভালো টেনে দিল দেখলাম। বরপেটা রোডের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে ট্রেনটা আমাদেরকে। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে মানস অর্কিড হোমস্টে, যেটা আমরা বুক করেছি মানস ন্যাশনাল পার্কের সামনে, সেখানে যাবো। চলুন। এই হচ্ছে বরপেটা স্টেশনের বাইরেটা। তো স্টেশনের বাইরে বেরোচ্ছি, দেখি কি পাওয়া যায়। বরপেটা স্টেশনের বাইরে প্রচুর দেখলাম টোটো দাঁড়িয়ে আছে। তো আপনাদের ভালো মতো বার্গেনিং করে আমরা যে হোমস্টেটায় থাকবো সেইখানে যেতে হবে। তো বার্গেনিং অনেকই করেছি, তো বিভিন্ন রকমের রেট বলছে, কেউ 500 টাকা 600 টাকা। তো দেখা যাক কত টাকায় শেষ পর্যন্ত রাজি হয়। এখানে দেখুন কত টোটো দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। অনেক দাম দর করার পরে 250 টাকার টোটো ঠিক হয়েছে। এই যে হচ্ছে আমাদের টোটো। প্রচুর টাকা চাইছিল, কেউ 500 টাকা, কেউ 600 টাকা। আসামে মানে আমার প্রথমবার, শৈলীর কতবার? আমার সেকেন্ড টাইম, বাট এই দিকটা আমার ঘোরা নেই, এটা আমারও ফার্স্ট টাইম। আমি প্রপার যে গৌহাটি, শিলং সেগুলো ঘুরেছি, যেগুলোতে 90% মানুষ ঘোরে। তো আমার প্রথমবার বললাম, আমি তো খুবই এক্সাইটেড। আর তুই কেমন এক্সাইটেড বল? আমিও প্রচন্ড এক্সাইটেড, অবভিয়াসলি। পাল পাল হাতি দেখতে পারবো, আর কি চাই। হ্যাঁ, আমরা প্রচুর শুনেও এসেছি এবং প্রচুর রিসার্চ করে এসেছি যে এই জায়গায় নাকি পাল পাল হাতি দেখা যায়। তারপরে আমি কিন্তু মেনলি হাতি দেখার জন্যই এসেছি। ব্ল্যাক প্যান্থার দেখা যায়, লেপার্ড দেখা যায়, পাইসন দেখা যায়, এখানে ওয়াটার বাফেলো দেখা যায়, প্রচুর কিছু কিন্তু দেখা যায়। দেখি কতটা স্পট বরপেটা রোড দেখা যাক। মানস ন্যাশনাল পার্কের যে আমাদের হোমস্টেটা আছে তার ডিস্টেন্স কিন্তু প্রায় 19 কিলোমিটার মতো। তো টোটোটারা বললো যে এখান থেকে মোটামুটি ওই 1 ঘন্টা মতো টাইম লাগবে। তো দেখা যাক কখন পৌঁছায়। 1:45টার সময় কিন্তু আমরা টোটোতে উঠেছি। দুধারে চা বাগান এবং মাঝখান দিয়ে রাস্তা গেছে। সেই রাস্তা ধরে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মানস ন্যাশনাল পার্কের গেটের সামনে। এইমাত্র নামলাম, অনেকক্ষণের জার্নি ছিল, প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো আসতে। এখান থেকে কিন্তু মানস ন্যাশনাল পার্কের যে গেটটা একদমই সামনে। আমরা যে হোমস্টেতে রয়েছি, হোমস্টের নাম কিন্তু মানস অর্কিড হোমস্টে। মানস ন্যাশনাল পার্কের মানস অর্কিড হোমস্টের যে ওনার রয়েছে কৃষ্ণদা, ওনার সাথে আমি দাঁড়িয়ে আছি। নমস্কার দাদা। নমস্কার। ভীষণই ভালো মানুষ এবং হাসি খুশি, সারাদিন এত ব্যস্ত তারপরেও হাসছে সবসময়। এটা জিজ্ঞাসা করবো, সেটা হলো এখানে থাকা খাওয়া নিয়ে যে প্যাকেজটা চলে সেটা কত করে? অ্যাকচুয়ালি আমাদের এখানে আমি প্যাকেজও করি, আর নর্মালি এমনি রুম নিয়ে এক্সট্রা করে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা যায়। তো যে প্যাকেজে আসতে চান আমি ফুডিং লজিং 1500 টাকা নেই, যোনটা আমার আসাম টাইপ ঘর আছে। আর যোনটা আমার একটা বাংলো টাইপ 2টা রুম করা হচ্ছে, ওইটা যদি আমি করাই তাহলে ওইটা প্যাকেজে 1700 টাকা পার ডে পার হেড হবে। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিন এবং আপনাদের নেক্সট উইকেন্ডটা বা নেক্সট হলিডেটাই প্ল্যান করুন মানসে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ফলো শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাফারির ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন।